হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিজান। আপনাদেরকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ফিজিক্স উইথ মিজান চ্যানেলে। আজকের ক্লাসে আমরা শিখব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। এই টপিকটি এসএসসি পরীক্ষার জন্য এবং জব প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেয়, ভয় পায়, মনে করে এটা অনেক কঠিন। আসলে এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। তো আমরা আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ এই ভীতি বা ভয়, কনফিউশন এগুলো দূর হবে। তো আসুন আমরা শুরু করি। তো বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে সরলরেখায় প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। যে কোনো একটা সরলরেখা আমরা বাস্তব সংখ্যাকে এভাবে নির্ণয় করতে পারি। এখানে 0, 1, 2, 3, আবার যদি মাঝখানে নেই তাহলে এটা কত হয় 1.5, আবার এখানে নিলে পরে 1/2, এখানে -1, -2, -3। তো এরকম বাস্তবে আমরা সেই সংখ্যাকে বলবো যে সংখ্যাটা সরল রেখায় প্রকাশ করা যায়, সেগুলো সবই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে মূলত মেন যে দুইটা ভাগ সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, লেখা যায়, যেটাই বলি আমরা লেখা যায়, কিন্তু q = 0, সেটাই মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনটা? যেটাকে p/q আকারে লেখা যায় না। এখানেও q = 0, সেটাকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার যদি আমরা উদাহরণ দেই তাহলে মূলদ সংখ্যার মধ্যে আমরা কি কি পাবো? মূলদ সংখ্যার মধ্যে আমরা পাবো হাফ, 1, -3, 1.532 ইত্যাদি। আর অমূলদ সংখ্যা কোনগুলো? অমূলদ সংখ্যা বাস্তবে খুবই কম। যেসব সংখ্যার বর্গমূল হয় না, সেটাই হচ্ছে, সেই সংখ্যা যদি রুট ওভার করি তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা হবে। যেমন √2, √5 ইত্যাদি। এগুলো কি সব অমূলদ সংখ্যা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। যে কোনো সংখ্যা, সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, সেটা যদি আমি রুট ওভার করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটা হবে একটা অমূলদ সংখ্যা। আর 2 নম্বর হচ্ছে পায়ের মান, এটা একটা অমূলদ সংখ্যা। 3 নম্বর হচ্ছে এর মান। তো মোটামুটি এই 3টে জিনিস ছাড়া বাকি যত কিছু আছে সবই মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যে অনেক ভাগ আছে, তো আমরা এখন সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যা দিয়ে আমরা গণনা শুরু করি রিয়েল লাইফে, সেগুলো সবই স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 5, 100 ইত্যাদি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 0 স্বাভাবিক সংখ্যা নয়। সংখ্যা নয়।
এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো স্বাভাবিক সংখ্যা, এরপরে আছে কি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, এগুলো সবই কি পূর্ণ সংখ্যা। যেমন -2, -1, 0, 2, 3 ইত্যাদি, এগুলো সবই হলো পূর্ণ সংখ্যা। আর আরেকটা আছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ কোনটা? p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলে। যেখানে q = not 0, q = not 1। কেন? কারণ q = 0 হলে সেটা হয়ে যাবে অসীম, আর q যদি 1 হয় তাহলে হয়ে যাবে সেটা p একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো এই জন্য ভগ্নাংশ p/q হবে, কিন্তু সেখানে qটা অবশ্যই 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না, তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। এখন ভগ্নাংশ আবার দুই রকম। ভগ্নাংশ দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলা? ভগ্নাংশ তো অবশ্যই p/q হতে হবে, কিন্তু এখানে q is greater than p। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? p/q, কিন্তু এখানে p is greater than q। p/q হচ্ছে ভগ্নাংশ। এখানে কোনো শর্ত নাই কোনটা বড় কোনটা ছোট, কিন্তু যদি কিউটা যদি পি এর চেয়ে বড় হয় তাহলে হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ, আর পিটা যদি কিউ এর চেয়ে বড় হয় তাহলে হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা উদাহরণ যদি দেই ইত্যাদি। আর এখানে কোনটা হবে? এখানে 5/3, 3/2, এগুলো কি? 5টা 3-এর চেয়ে বড়, 3টা 2-এর চেয়ে বড়। এটাকে আবার মিশ্র ভগ্নাংশ আমরা বলতে পারি। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমরা এটা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করি তাহলে একে আমরা বলবো দশমিক ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যা। যে কোনো মূলদ এবং অমূলদ সংখ্যাকে যদি দশমিক দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। তো দশমিক ভগ্নাংশ
দশমিক ভগ্নাংশ তাহলে আমরা যেমন আমরা যদি উদাহরণ দিই, এখানে উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি, 3.0, এটা একটা 3 একটা মূলত সংখ্যা, কিন্তু একে দশমিক প্রকাশ করলাম। আবার 5/2 একটা ভগ্নাংশ, এটাকে আমি যদি এভাবে লিখি 2.5, তাহলে এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। এটা ছিল ভগ্নাংশ, এটাকে আমি দশমিক ভগ্নাংশে লিখতে পারি। আবার যে 10/3, এটা একটা ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে যদি আমি এভাবে লিখি তাহলে এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ আর কি। তো দশমিক ভগ্নাংশ দুই রকম। দশমিক ভগ্নাংশ দুই রকম, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম কোনগুলা? সসীম হচ্ছে যেমন 2.5, 5.2346 ইত্যাদি। অর্থাৎ দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যার পরে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাবে, তারপরে আর কোনো সংখ্যা থাকবে না। এটা হলো সসীম, অর্থাৎ যেটা শেষ আছে। আর অসীম যেটা শেষ নাই। অসীম ভগ্নাংশ কেমন? যেমন 1.333, এভাবে শেষ নেই। এটা হচ্ছে যদি √5 দেই তাহলে আসে 2.23606, এরকম আসতেছে। এই অসীম দশমিক ভগ্নাংশকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। অসীম দশমিক ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো অসীম হবে, কিন্তু এটা আবৃত দশমিক ভগ্নাংশ হবে। যেমন 1.232323, অর্থাৎ এটা বারবার 2323 এটা রিপিট হচ্ছে, এটা 2 আর 3 এর মধ্যে আবৃত। আবার আমরা যে পৌনঃপুনিক ব্যবহার করি সেগুলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ হচ্ছে এখানে পৌনঃপুনিক ব্যবহার করাতে বোঝা যাচ্ছে যে 6, 2, 5, এরপর আবার 6, 2, 5, এরপর আবার 6, 2, 5, এরকম যেতেই থাকবে। আর যেটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সেটা কেমন? সেটা হচ্ছে 1.235792105, এটাতে কোনো সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, কিন্তু আবার শেষও হচ্ছে না, এটা চলতেই আছে। তাহলে এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এবং এইটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটাকেই বলা হচ্ছে মনে রাখতে হবে অমূলদ সংখ্যা। আর বাকি যে সসীম, অসীম এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো সবই, এই তিনটা বাকিটাই হচ্ছে মূলদ সংখ্যা, আর এই একটা শুধু অমূলদ সংখ্যা। ঠিক আছে? এখন আমরা যে স্বাভাবিক সংখ্যা এর আগে শিখলাম, স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নাই, এটা অবশ্যই মনে রাখতে হবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো আমরা গণনাতে দৈনন্দিন কাজে আমরা গণনার কাজে ইউজ করি, সেগুলো সবই স্বাভাবিক সংখ্যা। সেটা শুরু হয় একের থেকে
অসীম পর্যন্ত, 1-এর থেকে 1 লাখ, 1 কোটি, 2 কোটি ইত্যাদি। তো এই স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 3 রকম। এটা জানতে হবে। স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু ঋণাত্মক সংখ্যাও নেই, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। আর একটা কি আছে? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে 3টা আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা? যে সংখ্যা ওই সংখ্যা অথবা 1 দিয়ে ভাগ করা যায় কিন্তু অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। মনে থাকবে? যেমন 1 না, 2, 3, 5, 7 ইত্যাদি। কেন? কারণ 2-কে 2 দিয়ে ভাগ করা যায় অথবা 1 দিয়ে ভাগ করা যায়, 3-কে 3 দিয়ে ভাগ করা যায় অথবা 1 দিয়ে ভাগ করা যায়, 5-কে 5 দিয়ে ভাগ করা যায় অথবা 1 দিয়ে ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে 5-কে ভাগ করা যায় না। কিন্তু 9 আবার হবে না। কেন হবে না? কারণ 9-কে 3 দ্বারা ভাগ করা যায়, এই কারণে 9 হবে না। ঠিক আছে? আর যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং 1 দিয়ে তো ভাগ যাবেই, সাথে অন্য যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 9, 15, 10, 4। কারণ একে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, একে ভাগ করা যাচ্ছে 3 দিয়ে, 5 দিয়ে, একে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, 5 দিয়ে, একে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে। তাহলে এইগুলো স্বাভাবিক সংখ্যা এবং এটা এই সংখ্যা না, সেম সংখ্যা না, একও না, কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। সো যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আর মৌলিক সংখ্যা বাদে যেগুলো আছে সবই যৌগিক সংখ্যা। ঠিক আছে? এখন আমরা আসি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা মনে হচ্ছে যে মৌলিক আছে তার মানে মৌলিক সংখ্যাগুলো হবে না, এটা কিন্তু আমাদের ভুল ধারণা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়েই বারবার পরীক্ষাতে আসে এবং MCQ আসে যে নিচের কোন দুইটি সহমৌলিক সংখ্যা। তো আমাদের ভালো করে এটা মনে রাখতে হবে, সহমৌলিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? যদি দুটি সংখ্যা, যদি দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হয়, তাহলে সংখ্যা দুইটি সহমৌলিক সংখ্যা। যেমন 6, 35। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, 6 মৌলিক সংখ্যা না, কারণ 6-এর মধ্যে 2 আছে, 3 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। 35ও মৌলিক সংখ্যা না, কারণ এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু 6 আর 35 এই দুইটাকে যখন আমি একসঙ্গে চিন্তা করব, এদের গসাগু আসে কত? 1, অর্থাৎ 1 ছাড়া এই দুইটাকে কমনলি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যায় না। তাহলে আমরা বলতে পারি এই দুইটা সংখ্যা সহমৌলিক সংখ্যা। তো এই সহমৌলিক সংখ্যা কি? আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা লিখতে পারি 7, 15। 7 মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু 15টা কি? যৌগিক সংখ্যা, কারণ এর মধ্যে 3 আছে, 5 আছে। কিন্তু 7 আর 15 এই দুইটার মধ্যে কমনলি কোনো সংখ্যা ভাগ যায় না, শুধুমাত্র 1 ছাড়া, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1। সো 7, 15 এটাও একটা সহমৌলিক সংখ্যা। তো এই ছিল আজকের আমাদের পড়াশোনা। তো আশা করি অবশ্যই ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।